আমার ছোট হলেও অত ভালো জানি। বাবা মা আমাকে পছন্দই করতো না। আমার কাছে আননেসেসারি জিনিসের ডিমান্ড করতো। বলতো গোসল কর, প্রতিদিন গোসল কর। আজকে আমি আপনাদেরকে আমার ব্যাপারে কিছু কথা বলবো, আপনাদেরকে শুনতেই হবে। এছাড়া কোনো অপশনই নেই আপনাদের কাছে। আমি ব্যক্তিগতভাবে খুবই পজিটিভ মানুষ, কিন্তু নেগেটিভ বিষয়গুলো নেই। আমার কাছে মনে হয় আমার জীবনে কখনো ভালো কিছু ঘটবেই না, আর যখন ঘটে আমি খুব অবাক হয়ে যাই। আই ওয়াজ লাইক, এটা কেমনে ঘটলো আমার সাথে? আমার বন্ধুরা এসে আমাকে বলে, তুই ফেমাস হওয়ার পরে আমাদেরকে ভুলে গেছিস। আমি বললাম, আমি ফেমাস হইলাম, জাস্ট তোদেরকে ভুলে গেছি। বলতেছে তোর মতো অনেক এটিটিউড এসে গেছে। আমি বলি, প্রথমে তুই আমার তুই তুই করে করে কথা বলা বন্ধ কর। সত্যি কথা, এটিটিউড অনেক এসে গেছে আমার মধ্যে। চিকিৎসা চলতেছে, ডাক্তার আমাকে হাম্বল বানানোর চেষ্টা করতেছে। কয়েক মাস আগে আমার ওয়েট অনেক বেড়ে গেছিল, তো আমি জিমে গেলাম ওয়েট কমাইতে হইব। তো ট্রেনার আমাকে বলতেছে, ওয়েট কমাইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বলতেছে প্রতিদিন কমপক্ষে 20 কিলোমিটার দৌড়াতে হবে। তো আমি বলছি, আমার কাছে তো গাড়ি আছে, আমি কেন কুত্তার মতো দৌড়াবো, রাস্তা মাপবো? বলতেছে গাড়িতে করে তুই এখান থেকে তাড়াতাড়ি ভাইগে যা। ফ্লাইটে যেতেছি, সেখানে এয়ার হোস্টেসের সাথে আমার ঝগড়া হয়ে যাইতেছে। আমার বেল্টটা লাগতেছিল না। আমি এয়ার হোস্টেসকে ডাকলাম, একটু দেখেছেন আমার বেল্টটা লাগতেছে না। তো ও আসলো, দেখলো, দেখে বলতেছে আপনার বেল্ট তো ঠিকই আছে। তো আমি বললাম যে না না, এটা না, এটা না, এটা না, আমার প্যান্টের বেল্টটা লাগতেছে না। পরে আমারে বলতেছে, বিমান থামার পর পর যেন তোর আর এক মুহূর্ত না দেখি, যদি দেখি তাহলে তোর আমি ধাক্কা দিয়ে ফেলাই দিব। আর হইলো তাই, বিমান থামলো, আমি নামবো, সবাই সিঁড়িতে নামতেছে, আর ওই এয়ার হোস্টেস এসে আমার ধাক্কা দিয়ে ফালা দিল। তারপরে যে বাস থাকে না, ওই বাস ড্রাইভার বলতেছে ওর গাড়িতে উঠাও না, পারলে ওর মাথা না তোমার চাকটার তলে দিয়ে ওর মাথাটা থেতলাই দাও। কেন জানি মানুষ আমাকে বুঝতেছিল না। আমি যাইতেছি রাস্তা দিয়ে হেঁটে, এক লোক ভ্যানে কইরা মাল বিক্রি করতেছে। বলতেছে একদম 5 টাকা, দেখালেন 5 টাকা, যেটা লাগে 5 টাকা, বাইচালেন 5 টাকা। বললাম ফের ডিল, 5 টাকা অনেক কিছু পাইতেছি নিয়ে নি। তো আমি যাই বললাম, নাও 5 টাকা, আমার ভ্যানটা আমাকে দিয়ে দাও। আমার সাথে তর্ক শুরু করে দিল। বলতেছে ভাই এটা ঠিক না ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার উপর জুলুম করবেন না। আরে ভাই, এটাই তো প্রবলেম, তোমরা শুনতেই চাও না। আপনার যদি মনে হয় আপনার লাইফ খারাপ চলতেছে, তাহলে আমারটা শোনেন, আপনার কলিজা কেঁপে উঠবো। আমি একটা কুত্তা পালতেছিলাম কিছুদিন আগে। আমার বন্ধু ভয়ে আমার ঘরে আসতেছিল না, বলতেছিল কুত্তা কামড় দেবে, আমি তোর ঘরে যাবো না। তা আমি ওরে বললাম, তোর কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি তোর কুত্তা কামড় দিব না। আমার কুত্তা আমারে কামড়াই দিছে। কুত্তা এটা তার ইগুতে নিয়ে গেছিল। আরে আমি কুত্তা, আমি কেমনে কামড়াবো না? আমার বন্ধুর সামনে কুত্তা আমার পাছায় কামড় দিয়া আমার আধা কেজি মাংস লয়ে গেছে। 3 মাস, 3 মাস আমি হাওয়ায় বসছি ভাই। আমেরিকা গেছিলাম বুঝছেন। তো আমেরিকায় গিয়া খুব সুন্দর একটা ব্লেজার দেখলাম, খুব ভালো লাগছে আমার কাছে। ব্লেজারটা আমি কিনলাম। তারপর দেশে আসলাম, আইসা ওরা চেক করে দেখে ওর মধ্যে লেখা মেড ইন বাংলাদেশ। বুঝেন এবার, উপরওয়ালাই আমার সাথে মজা লইতেছে। এই হইতেছে আমার জীবন। আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে। একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম, প্রচুর প্রেম ছিল আমাদের মধ্যে। একদিন আমার জিজ্ঞাসা করতেছে, আমার মৃত্যুর পর তুমি কি করবা? আমি বলছি, দাফন কাফন করবো। এটাই তো নিয়ম না, সবার সাথে তো এমনটাই ঘটে তাই না? কেন যেন আমার ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু বলতে পার না আমাকে আজও। 7 বছর হয়ে গেছে, এখনো প্রতি রাতে সে মেসেজ করে। তোমাকে না বলছি আমাকে আর মেসেজ করবা না? আমার ছোট হলেও অত ভালো জানি। বাবা মা আমাকে পছন্দই করতো না। আমার কাছে আননেসেসারি জিনিসের ডিমান্ড করতো। বলতো গোসল কর, প্রতিদিন গোসল কর। এটা এখন ধরনের বাজে অভ্যাস।
প্রতিদিন শরীরে 20 লিটার পানি ঢাইলা সমাজের কি উপকার হইতেছে ভাই? আর গোসল করা তো আমার কাছে খুবই লজ্জাজনক একটা বিষয় মনে হয়। প্রতিদিন ল্যাংটা হওয়া লাগে। আপনাদের কাছে কি প্রতিদিন ল্যাংটা হইতে ভালো লাগে? নিজের চোখে নিজেকে প্রতিদিন ছোট করতেছে। সবাই বলে মানুষ মাটির তৈরি। আরে ভাই, যদি মানুষ মাটির তৈরি হয় তাহলে পানি ঢাইলা ঢাইলা কেন এটাকে গলাইতেছ? বলে গোসল করলে মন ফ্রেশ হয়ে যায়। আরে ভাই, মন তো মোমোস খাইলে ফ্রেশ হয়ে যায়। মা বাপ আমাকে দেখতেই পারতো না। ছোটবেলায় একদিন আমি আর আমার ছোট ভাই ঝগড়া করতেছিলাম। তো ও আমাকে মারলো কিছুক্ষণ। তারপর আমার পালা আসলো, আমি এখন ওর মারবো। ঠিক এমন সময় ওরা এসে ওর ছোটা নিয়ে গেল। বলতেছে, না 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 না, ঝগড়া করো না, ঝগড়া করা ভালো না। আরে ভাই, এতক্ষণ কইছিল না তোরা? আমার পালা আসলো, ওর ছোটা নিয়ে চলে গেলেন। আমি এখন হাতে পাত্র নিয়ে দাঁড়াই আছি। 2টা মিনিট ভাই, 2টা মিনিট সময় পাইলে হতো। জমির সকল হিসাব নিকাশ এখনই সব করে ফেলতাম। আমার স্বপ্ন ছিল আমি একটা স্পোর্টস কার কিনবো, কিন্তু গরিবই এমন এক জিনিস, কিন্তু আমি অনেক মেহনত করছিলাম। আর আপনাদের একটা কথা বলি, আপনি যখন কোনো কিছু মন থেকে খুব করে চাইবেন, এতে করে পুরো দুনিয়ার কারো কিচ্ছু যায় আসে না। আর এই জন্য আমি গরিবই রয়ে গেছি। আর এই গরিব থাকার কারণ আমি নিজে। বাবা মা কষ্ট করে টাকা কামাইতো, আর আমি সেই টাকা দিয়ে আইফোন কিনে ফেলছি। আমার ঘর চলতেছে কিস্তিতে, কিন্তু আইফোন কিনছি ক্যাশ টাকায়। আইফোন কেনার একটা সমস্যা আছে। আপনি যত বড় লুজারই হন না কেন, আইফোন কেনার সাথে সাথে আপনার মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসবে। আপনার মনে হবে আপনি সমাজের উচ্চতর ব্যক্তিদের সাথে জুড়ে গেছেন। আমি সমাজের বাকি মানুষদেরকে নিচু নজরে দেখা শুরু করলাম। আমার কাছে মনে হইতো, কিভাবে ওরা বাস করে, পোকামাকড়ের মতো বাস করে। আমি আমার বন্ধুদেরকে ফোন দিয়ে বলতে লাগলাম, শোন ভাই, অ্যান্ড্রয়েড থেকে আমার ফোন টোন করবি না। সাথে বসাইছি, সাথে বসে খাওয়াইছি, এটাই অনেক হয়ে গেছে। আই ওয়াজ লাইক, এই ওপরওয়ালা করে সিকিউরিটি ক্লাবে ঢুকতে দেয় কেমনে? ঘরের মানুষজন সবসময় আমাকে বলতো, তোরা দেখতে চুলের মতো লাগে। এটা রিয়েলাইজেশন আমার তখন হয়েছে যখন একদিন পুলিশ আমার আটকাই দিল। বলতেছে, তোর কাছে আইফোন এলি থেকে? আরেকটা মিথ সব জায়গায় ঘুরে, বুঝছেন? ওই যে বলে না, শুনছেন মনে হয়, যে আইফোন কিনতে হলে কিডনি বেচা লাগে। এটা ভুয়া কথা। মানুষের কথা কান দিয়ে না। মায়ের গহনা বন্ধক দিলেই হয়। কিছুদিন আগে আমি চাকরি ছেড়ে দিছি। আর চাকরি থেকে ওরা আমারে বের করে দিছে নাকি আমি রিজাইন দিছি, এটা নিয়ে এখনো বিতর্ক চলতেছে। ওরা বলতেছে ওরা আমারে বের করে দিছে, কিন্তু কাহিনী হইতেছে যে ওরা বলার সাথে সাথে আমি রিজাইন দিয়ে দিয়েছিলাম। মাত্র কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার। টেকনিক্যালি আমি জিতছি। আমার বসের সাথে আমার বনি বলা হতেছিল না। ওই শালা আমার পার্সোনাল বিষয় নাক গলাতেছিল। বলতেছে পণ দেখো না, এতে মানসিক স্ট্রেস বাড়ে। আমি বলছি, ইটস মাই পার্সোনাল চয়েস। বলতেছে অফিসে দেখো না। একে তো এই অফিস কনসেপ্টে আমার পছন্দ না। প্রতিদিন সকালবেলা দৌড়ে যাও, না কেউ নাস্তা সারতেছে না চা, তারপর সারাদিন গাদার মতো কাজ করো। এমনি করে মাসে 30 দিন কাজ করো, আর বেতন পাইবা একদিন। আর অফিসে সবগুলারে আমার কাছে তো মিথ্যাবাদী মনে হয়। ওরা বলে আমরা সবাই একজন পরিবার। লুঙ্গি পরে তো ভাই ভিতরে ঢুকতে দিতেছে না, তাহলে এটা কেমন পরিবার হলো? আমার শুধু শরীর অফিসে চাইতো, আর আমার আত্মা আমি কক্সবাজারে ঘুরে বেড়াইতো।
বিকিনি করে বিচে শুয়ে আছি। ও ভাবনার এটাই পাগল ভাই, যা খুশি তা ভাবতে পারে। আর অফিসের লোকজন আমার সাথে কেমন হারামি বলা করতো। চা চাইলে বলতো মেশিন নষ্ট হয়ে গেছে, চিনি শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বাহানা দিত। বলতো একজন মানুষকে প্রতিদিন 30 কাপের বেশি চা দেওয়া যাবে না। তো আমি রিসেন্টলি একটা স্টার্ট আপে জয়েন করছি। স্টার্ট আপের হায়ারিং সিস্টেম গুলো গতানুগতিক কোম্পানি থেকে একটু ভিন্ন হয়। প্রথমত স্টার্ট আপের ফাউন্ডার ফান্ডিং এর নাম করে কোন একজন বড় লোককে বলদ বানায় নিজের আয়েসি জীবন শুরু করে, আর তারপর জিকির জব্দ শুরু করে। স্টার্ট আপ জন্য বন্ধ না। স্টার্ট আপে জয়েন করার সময় আমি আমার ইন্টারভিউয়ারদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমার প্রোফাইল কি। বলতেছে আপনি আমাদের পার্টনার। একটা জায়গায় গেলে যেখানে মানুষদেরকে চা কফি নাস্তা সাজানো, সেখানে আমাকে কেউ পানীয় সাজান। এমন মানুষকে আপনি পার্টনার বানাইতেছেন, হার্ট অ্যাটাক করার কথা না ভাই বলেন। আমি আমার মাকে ফোন করলাম, মা ওরা তো আমাকে পার্টনার বানাই ফেলছে। আরে না না না, আমি কোনো উল্টাপাল্টা কাজ করতেছি না। মনে হয় ওই লোকগুলা একটু বড় বুঝছ, এত কেন বুদ্ধি নেই, চিন্তা করেন। স্টার্টআপের অফিসের পরিবেশ একটু আলাদা গতানুগতিক কোম্পানি থেকে। ওদের এখানে আমাকে বস দেখাইতেছে, এ হচ্ছে টি টেবিল, এ হচ্ছে ক্যারাম, এ হচ্ছে চেয়ার। আপনার যখনই স্ট্রেস ফিল হয় আপনি এখানে এসে খেলতে পারেন। এখন আমার স্ট্রেস ছিল একটু বেশি। এত বড় কোম্পানির দায়িত্ব আমার কাঁধে। প্রবলেম তখন শুরু হলো যখন বস আইসা আমাকে জুয়া খেলায় বাধা দিতে লাগলো। বলতেছে তুমি অফিসের মহল খারাপ করতেছো। মানে মহল আমি খারাপ করতেছি? এই যে এনে দেখেন 8,000 টাকা জিতেছিল আজকে, কি সুন্দর ডিজে ছাড়া নাচতেছে, তুমি এসে মন খারাপ করতেছো বস। বের করে দিলাম আমার। চাকরির পরে আমার জীবন খুব সুন্দর চলতেছিল, খুব সুখের জীবন আছিল আমি। একদিন আমার এক বন্ধুর সাথে দেখা হইলো। আমার বন্ধু বলতেছে তুই এখনো এখানে আসছিস? আর এটা একটু পারফেক্ট সময়, একটু চেষ্টা কর, ডিপ্রেশনে চলে যাবে, তুই সুট কর। ডিপ্রেশন আমাকে সুট করে। আমাকে করে ডাক্তারের কাছে যাওয়া লাগছে। ডাক্তারকে বললাম ডাক্তার সাহেব কোনো কিছু ভালো লাগে না, সারাদিন বিছানায় বসে দেখি আর রিলস দেখি। ডাক্তার আমাকে বলতেছে এটা কি ডিপ্রেশন বলেন, এটাকে হারাম ফুরি বলে। বলছে তুমি এক কাজ করো, একটা সোলো ট্রাভেলিং এ চলে যাও, নিজের ব্যাপারে আরো কিছু জানো, নিজের ব্যাপারে বুঝো, তারপর এসে একটা কাজে জয়েন করো পছন্দ মতো। চলে গেলাম সোলো ট্রাভেলে। আর ট্রাভেলিং এ যাই আমি কিছু জানতেও পারলাম নিজের ব্যাপারে। যেমন আমার হাঁটুতে অনেক ব্যথা, আমার এনার্জি অনেক কম, একটু হাঁটলে খুবই হাঁপিয়ে যায়। আর 3 ঘন্টায় আমার 18 বার প্রস্রাব হয়। প্রস্রাবের একটা কেরামতি আছে, যখনই ভাববো তখনই লাগে। তোমার লাগে গেছে ঠিক না, কমটা জানো তোমার লাগছে কিনা। তো ফাইনালি আমরা পাহাড়ে পৌঁছাইলাম। ওখানে পৌঁছানোর পরে একটা বিষয় রিয়ালাইজ করলাম যে সোলো ট্রাভেল সবার জন্য না, আমার জন্যও না। যারা গ্রুপে আসছে তারা কি মজা করতেছে, আনন্দ করতেছে, আর আমি একা একা ঝিমাইতেছি আর দুঃখে কষ্টে কাঁদতেছি। যারা ট্রাভেলে আসে তাদের মধ্যে কিছু লোক আসে আবার ওই লোকালদের মাথা খাইতে। ওরা এসে বলবে হ্যাঁ এত দূর থেকে আসলাম ঝর্ণায় পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দাও না ভাই। পাহাড়িকে জিজ্ঞাসা করবে তোমরা কি সাপ খাও, আচ্ছা তোমরা কি চায়না থেকে এখানে আসছো, তোমাদের উপর কি বাঙালিরা অত্যাচার করে। কারণ বাঙালিদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের উপর কি চাকমারা অত্যাচার করে। আমি একা একা বসে আছি আর বিরক্ত হতেছি। মানুষজন আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু আমার মধ্যে এইটিটিউড বেশি হওয়ার কারণে আমি কথাই বলতেছি না কারোর সাথে। একজন এসে বলতেছে হেই
আমি বলতেছি, শোন ভাই, আমি সোলো চাবো না, আমি একা একা চিল করবো, দলবাড়িতে তো কুত্তারাই না আসে। নিজে একা একা বোর হইতেছি আর কাঁদতেছি, ভাই কুড়াইয়া বাসা গেলাম, ভাই কুড়াইয়া বাসা গেলাম, কিন্তু কেউ কথা বলতে আসলে তারও পাত্তা দিতেছে না, গাইলে ভাগা দিতেছে। তারপর ফাইনালি আমি রিয়ালাইজ করলাম, আমি যদি আর কিছুক্ষণ একা থাকি তাহলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। তো সিদ্ধান্ত নিলাম, এখন যদি কেউ আসে কথা বলার জন্য তাহলে আমার কথা বলা উচিত, বাড়িতে থাকার জন্য এটা আমাকে করতেই হবে। তার মধ্যে এক লোক আসলো, আচ্ছা বলতেছে, বাবা বাবা আমার কেন বাচ্চা হয় না? আমি বলছি, শোনো বৎস, সৃষ্টিকর্তা যখন পুরুষ বানাইছে তখন পুরুষের মধ্যে বাচ্চা পয়দা করার কোনো ধরনের মেকানিজম দেয়নি। সুতরাং তুমি যদি বাচ্চা চাও তবে তোমাকে বিয়ে করতে হবে, আর বিয়ে করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তুমি তোমার ওয়াইফের ঘরে তোমার বাচ্চা হবে। ইজ লাইক, ও, কিন্তু আমি তো আমার বাচ্চা চাইছিলাম। তো আশেপাশে তাকে দেখলাম সবাই এখন বুক চুরি করতেছে। পরে রহস্য উদ্ঘাটনে পাইলাম আশেপাশে পাহাড়ি মাছ চলতেছে, মাছ নিয়ে এখন মাউন্টেন নিয়ে গেলেতেছে, বলতেছে মাউন্টেন কলিং শুনে এত দূর থেকে আসলাম, এবার মাউন্টেনই কথা বলতেছে না, গার্লফ্রেন্ড বসে আছে দেখো। আমি বললাম এই জিনিসটা আমারও দরকার। তো আর কি, আমিও চলে গেলাম।